নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। আজ শোনাতে চলেছি উপন্যাসটির পঞ্চম পর্ব। আসুন শুরু করি আজকের পর্বটি। দুপুরে খেয়ে দিয়ে উঠে অর্ঘ্য একটু যেন ছটফট করছিল। সকাল থেকেই মন আজ ভারী উচ্চাটন হয়ে আছে। কেন যে হঠাৎ হঠাৎ ধরাস করে উঠছে বুকটা, তেমন কোনো বিশেষ কারণ ছাড়াই। এ কি কোনো বিপদের সংকেত? অনেক সময় মন নাকি আসন্ন সংকটের পূর্বাভাস পায়। ধুত, এ ধরনের আদি ভৌতিক কিংবা দৈব ব্যাপার স্যাপারে কণামাত্র বিশ্বাস নেই অর্ঘ্য। যে দর্শনে তার প্রগাঢ় আস্থা, তাতেও বলছে এসব স্রেফ মন গড়া কল্পনা। কিন্তু মন যে তার অসম্ভব চঞ্চল হয়ে আছে, তত্ত্বের দোহাই দিয়ে অর্ঘ্য সেটা উড়িয়ে দিতে পারছে কই। কারোর সঙ্গে যোগাযোগ নেই বলে কি ভেতরে ভেতরে একটা অস্বস্তি চলছে অর্ঘ্য? সকালেই অহনার মুখে শুনেছে রাত্রে ঘুমের ঘোরেও নাকি অর্ঘ্যর গলা দিয়ে বিটকেল আওয়াজও শোনা যাচ্ছিল। না, ফোনাফুনি একটু করতেই হবে আজ। বিজয়রত্নম নামের ভোটের কার্ডখানা দিয়ে নতুন একখানা সিম বানালো, এখনো ব্যবহারই হয়নি। নয়া নম্বরটা বেশ কয়েকজনকে দিয়ে রাখা দরকার। কিন্তু ঘরে বসে তো শান্তিতে কথা বলা যাবে না। আজ অহনা দেবী বাড়িতে মজুদ। একটু নিরিবিলি চাই, সামান্য নিভৃতি। সুখের বিষয়, এমন জায়গার এখনো অভাব ঘটেনি আলাইপুরে। মোবাইল পকেটে নিয়ে চটি গলিয়ে অর্ঘ্য বেরোতে যাচ্ছে, পিছন থেকে অহনার ডাক। চললি কোথায়? অর্ঘ্য দাঁড়িয়ে পড়ল। আলকাভাবে বলল, সকাল থেকে বসে আছি, যাই একটু হেঁটে আসি। এই দুপুরবেলা টোটো করবি? কোথায় দুপুর, প্রায় 3টে বাজে। বাইরে তো রোদও নেই খুব একটা। বেশি দেরি করিস না, বিকেলে বেরোবে একটু তোকে নিয়ে। কোথায়? তোকে সাইট সিইং করাবো। মানে? পরে তো আমার নিন্দে করবি। এতদিন রইলাম, অনুদি নিজে আমাকে আলাইপুরের আশপাশটাও ঘুরে দেখালো না। চল, তোতে আমাতে আর চরে যাব। কোন চর? নদীর চর, গঙ্গার মাঝখানে যেটা গজিয়েছে। কি আছে ওখানে? এনিথিং স্পেশাল? জানি না, বহুকাল আগে সেই যখন এলাম ওখানে গিয়েছিলাম একবার, তখন বিলকুল ন্যাড়া ছিল। এখন তো দেখি সবুজের ছয়লা। প্রচুর পিকনিক পার্টিও যায় শীতকালে। বলতে বলতে অর্ঘ্যকে লঘু ধমক দিলে অহনা। গিয়েই দেখবি কি আছে না আছে। আমার সঙ্গে বেড়াতে কি তোর আপত্তি আছে? অর্ঘ্য হেসে ফেলল। না না, যাব। বেরিয়ে এলো অর্ঘ্য। চলতে চলতে মনে হলো তার সঙ্গ যেন একটু বেশিই পছন্দ করছে অনুদি। যতটা না ভাইয়ের মতো, তার চেয়ে বেশি বন্ধুর মতো। তারও কি অন্যদিকে এখন দিদি গোছের কিছু মনে হচ্ছে? জীবনে এই প্রথম যেন কোনো নারীর সৌরভ পাচ্ছে অর্ঘ্য, যা মা দিদিদের মতো নয়, সহপাঠীদের মতো নয়, তার মহিলা কমরেডদের মতো তো নয়। এই ঘ্রাণ যেন সম্পূর্ণ আলাদা। নিজের সুখ দুঃখ, গোপন কষ্ট কি অকপট ভাবে বলছে তাকে, মতামত চাইছে। কখনো দুঃখে ভেঙে পড়ছে, আবার অর্ঘ্যর উপর নির্ভর করেই সুস্থিত হচ্ছে কখনো কখনো। সব মিলিয়ে এক অন্য ধরনের অনুভূতির স্বাদ মিলছে যেন। কি বলে একে? এই অর্ঘ্য, তুই প্রেমে টেমে পড়ে যাচ্ছিস না তো? মাত্র কয়েকদিন ফাঁকা বাড়িতে এক নিঃসঙ্গ মহিলার সান্নিধ্যে থাকতে থাকতে তোর জ্ঞান গম্যির লোক পেল নাকি? দেখিস বাবা, যুক্তি বুদ্ধির অসুখে পড়ে যায় না যেন। বিপ্লবীকে ওটা মানায় না। আপন মনেই অর্ঘ্য হাসল একটু। যে তীর তীরে অজানা উদ্বেগে ভুগছিল এতক্ষণ, তা যেন কমেছে খানিকটা। ইটভাটা পেরুল অর্ঘ্য। আশাপুরী থেকে তাকে আর চোখেই পড়বে না। রোববার বলে এই জায়গাটা আজ বড় বেশি নির্জন। এক ফালি ছায়া খুঁজে নিয়ে অর্ঘ্য বসল নিশ্চিন্তে। কাকে ফোন করবে প্রথমে? রাজন। তেজাস কি মতলব ভাবছে এই জানাটা ভীষণ জরুরি, কিন্তু তার আগে একবার আসানসোলের খোঁজ নেবে না? আগে বাবার নম্বরটাই টিপল অর্ঘ্য। বাজছে বাজছে, বেজে বেজে থেমে গেল। আবার টিপল নম্বরটা। বেজেই গেল ফোন, ধরল না কেউ। কি হলো ব্যাপারটা? বাবা মোবাইলের ধারে কাছে নেই নাকি? এমন অবশ্য হয় মাঝে সাঝে। একটু চিন্তা করে অর্ঘ্য ল্যান্ডলাইনে ফোন করেছে। বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে অন্য কেউ ধরতে পারে ফোন,
তবুও না, কপাল ভালো, বাবাই তুলেছে। হ্যালো বাবা, আমি খোকা। উমা, তুই? তোকে পরশু সন্ধ্যে থেকে খুঁজছি, সারাক্ষণ সুইচড অফ। বাবার উদ্বিগ্ন গলা শুনে একটু যেন কেঁপে গেল অর্ঘ। জিজ্ঞেস করলো, মা আছে কেমন? তার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। স্ক্যানের রিপোর্ট খুব খারাপ, ব্রেনে 3-4 জায়গায় ব্লাড ক্লট করেছে, অপারেশন করাতেই হবে। কাল একজন স্পেশালিস্টের সঙ্গে কথা হলো, উনি কোনো ভরসা দিতে পারলেন, বলছেন অপারেশন খুব রিস্কি, বরং মেডিসিন দিয়ে ট্রাই করা যেতে পারে, সময় বেশি লাগলেও রিকভার করার চান্স আছে। তোর দিদি তো কাল জামশেদপুর থেকে এসেছে, থাকবে কিছুদিন। তোর মা অবশ্য ওকেও চিনতে পারছে না, চোখটা খোলা, জ্ঞানটা আছে, এইটুকু যা সান্ত্বনা। অর্ঘ্যর মুখে কোনো কথা ফুটল না, একটা মৃদু ধ্বনি বেরোলো শুধু, ও যে জন্যে তোকে আমি খুঁজছিলাম। অরবিন্দের গলা সহসা খাদে। পরশু বিকেলে কে কি খবর দিয়েছে জানি না, এই পুলিশ অফিসার বাড়িতে হাজির, লোকাল থানার নয়, বেশ হোমরা চোমরা গোছের। সেই অস্ফুট ধ্বনি ফুটল আবার, ও তারা প্রায় 2 ঘন্টা ছিল বাড়িতে, অনেক অনেক জেরা করলো, তুই কোথায় পড়তিস, কতদিন বাড়ি ছাড়া, শেষ কবে বাড়িতে এসেছিলি, তোর কোন কোন বন্ধু বান্ধবকে আমি চিনি, তাদের কারোর ঠিকানা জানি কিনা। তোর মার অবস্থা দেখে বোধহয় দয়া হলো, নইলে আরো কতক্ষণ যে আমায় রগড়াত কে জানে। অরবিন্দর গলা একটু যেন বেশি ভারী শোনালো। একদিকে তোর মা, অন্যদিকে তুই, কি জ্বালায় যে ভগবান ফেললেন আমায়, জানি না জীবনে কি পাপ করেছিলাম। সরল আক্ষেপ, কিন্তু বিষাক্ত তীরের মতোই কথাগুলো বিঁধছিল অর্ঘ্যকে, যেন বাবাকে থামানোর জন্যই বলে উঠল, এখন তো তাহলে কোনোভাবেই আমি আসানসোলে যেতে ভুলেও চেষ্টা করিস না। আমার ধারণা পুলিশ আমাদের বাড়ির ওপর ওয়াচ রাখছে। অরবিন্দর গলা থেকে খুব ঠিকরে এলো, না রাখলেই বা কি, সুখের চেয়ে স্বস্তি ভালো। মায়ের এই ক্রিটিক্যাল মোমেন্টে তুমি বাড়তি কোনো উপদ্রব না বাঁধালেই আমি কৃতজ্ঞ থাকব। মনে থাকবে উপদেশটা, আমার কত উপদেশই না মনে রেখেছ। অরবিন্দর হতাশ সুরে বুঝিবা বিলাপ এসে মিশল। তাই কোথায় মানুষ মেরে কি দেশোদ্ধার করছো জানি না, কবে যে নিজেও তুমি গুলি খেয়ে মরে পড়ে থাকবে সে খবরও বুড়ো বোকা বাপটাকে গিলতে হবে, তাও জানি না। তবে পুলিশ যখন একবার আসা শুরু করেছে তখন সে বারবার আসবে, আমাদের উত্ত্যক্ত করবে, যতক্ষণ না তোমার সন্ধান পায়। ততদিন অত্যাচার তো আমায় সইতেই হবে, তোমার বাপ হওয়ার মাসুল তো গুনতেই হবে। সহ্য হচ্ছিল না অর্ঘ্যর। বাবা তো প্রলাপ বকছে না, সশস্ত্র ব্যাটালিয়নের আগ্নেয়াস্ত্র থেকে যেন গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে, বিদ্ধ করছে যত্রতত্র। গেরিলা যুদ্ধের ট্রেনিং মাফিক আড়াল খুঁজল অর্ঘ্য, বলল, বেশিক্ষণ ফোনে কথা বলা সেফ নয়, আজ রাখছি। 1 সেকেন্ড 1 সেকেন্ড। অরবিন্দর স্বর ঝাপটে এলো কানে, তুমি কিন্তু আমার মোবাইলে আর কল করো না। কেন? পুলিশ আমার মোবাইল সিজ করেছে। সিম বদলে ভালো করেছো, নইলে হয়তো। আমি অবশ্য সব সময় তোমার কল মুছে দিয়েছি, তোমার নম্বরটাও ওতে নোট করা নেই, তবু সাবধান থাকাই তো। কথা ফুরোনোর আগেই বাটন টিপেছে অর্ঘ্য, কেটে গেল ফোন। হৃৎপিণ্ড তরাক তরাক লাফাচ্ছে। এইমাত্র বাবার মোবাইলে রিং করেছিল, অর্থাৎ তার এই নম্বরটাও হয়তো এখন পুলিশের কবজায়। আগের নাম্বারের শেষ কলগুলো থেকে যে টাওয়ার লোকেশন মিলবে, নতুন নম্বরও তো সেখান থেকেই। উদাসীন প্রকৃতি মানুষের বিপদ আপদের হদিশ রাখে না। মনোরম একটা বাতাস পাঠাচ্ছে নদীর দিক থেকে, ভিজে ভিজে, ঠান্ডা ঠান্ডা। চিলতে মেঘে ঢাকা পড়েছে সূর্য, ভারী মায়াময় আলোয় সেজে উঠছে আলাইপুরের বিকেল। অর্ঘ্য ঘামতে শুরু করল। রাজনকে আর ফোন করা যাবে না, রাজনও বিপদে পড়ে যেতে পারে। ধরা পড়ার সম্ভাবনাও যেন বেড়ে গেল অনেকটা। আর কি আলাইপুরে ডুব মেরে থাকাটা বুদ্ধিমানের কাজ? যত জলদি জলদি সম্ভব কেটে পড়াই তো শ্রেয়, পারলে কালই,
কাল কেন, আজই নয় কেন? যত দেরি করবে ততই তো বাড়বে বিপদের আশঙ্কা। কিন্তু এক্ষুনি সে যাবে কোথায়? কলকাতা ডেরাটায় 1-2 দিনের জন্য উঠতে পারে, কিন্তু তার বেশি নয়। মেসের মালিক তাকে সন্দেহ করতে শুরু করেছিল, এবার হয়তো পুলিশ লেলিয়ে দেবে। একটু ভদ্রস্থ কোচের কোনো বাড়িতে পেইং গেস্ট থাকবে, সেও তো আর পেরে উঠবে না। হাতে টাকা পয়সা বেশি নেই যে। তাছাড়া আইডেন্টিটি হাঙ্গামা তো থাকছেই। সোর্স অবশ্য একটা আছে কলকাতায়, গেলে কিছু মালকুড়িও মিলতে পারে। কিন্তু সে তেজসের লোক, তার কাছে যাওয়া মাত্র অর্ঘ্যর অবস্থান জেনে ফেলবে তেজস। বাবার কাছে পুলিশ পাঠানোর বদমাইশিটা কে করলো? তেজস। পুলিশের মধ্যেও তাদের পার্টির ইনফরমার আছে। তাদের কারো মাধ্যমে কি তেজস পৌঁছে দিয়েছে অর্ঘ্যর আসানসোলের ঠিকানা? অসম্ভব নয়। পার্টির পূর্ণ কন্ট্রোল পাওয়ার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠেছে, কেন্দ্রীয় কমিটির শেষ মিটিংয়ে ব্যক্তি হত্যার নীতি থেকে সরে আসতে বলেছিল অর্ঘ্য। তার অনুগামীও কম ছিল না। ভোটে হেরে যাওয়ায় ভয় প্রস্তাবটাই সুকৌশলে বানচাল করে দিল। এত বড় সিদ্ধান্ত নাকি কজনে মিলে বসে নেওয়া যায় না, প্রতিটি সদস্যের মতামত যাচাই করা দরকার। সে ভোটেও তেজাস হারবে জেনে বলেই বোধহয় অর্ঘ্যকে বেমালুম ছেটে ফেলতে চাইছে। ভালো লাগে না, ভাবতেও ভালো লাগে না। মানুষের ভালো করতে এসে নিজেদের মধ্যে লড়াই, এর চেয়ে কুৎসিত আর কি আছে? তারা সবাই একই আদর্শে বিশ্বাসী, একটা শোষণহীন সমাজ দেখতে চায়, অথচ মতে সামান্য অমিল হলেই একে অপরের শত্রু। অর্ঘ্যর তো এখন বেশ মনে হচ্ছে তাদের লক্ষ্যটা স্রেফ উপলক্ষ্য। আসলে অস্ত্রশস্ত্রের জোরে ছোট ছোট এলাকার সম্রাট হওয়াই বুঝি স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পার্টির নেতাদের। দুলাল সেদিন ভুল বলেনি, ক্ষমতা পেলে তাদের পার্টিও হয়তো দুলালদের বাধ্য চাকর বাকরই বানিয়ে ছাড়বে। অর্ঘ্য কি এটাই চেয়েছিল? অর্ঘ্যর ফুসফুস নিংড়ে একটা বাতাস বেরিয়ে এলো। শিথিল পায়ে ফিরছে আশাবুড়িতে। না, কলকাতা সে যাবে না। আরো দূরে কোথাও পাড়ি জমাবে। জঙ্গলমহল নয়, ঝাড়খণ্ড নয়, আরো দূরে কোথাও। কিন্তু টাকা অনুদির কাছে চাইবে? তেও পারে, কিছু একটা গুলতাপ্পি দিতে হবে এই যা। অজান্তেই এক চিলতে করুণ হাসি ফুটে উঠল অর্ঘ্যর মুখে। সে নাকি সত্যের সাধনায় নেমেছে, মহান আদর্শের জন্য জীবন উৎসর্গ করাই নাকি তার ব্রত। অথচ পদে পদে তাকে মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যের রাস্তা ধরে আদৌ কি সত্যে পৌঁছানো যায়? আনমনা অর্ঘ্য কখন যে আঙিনা পেরিয়ে পৌঁছে গেছে বাড়ির দরজায়। গ্রিল গেট ঠেলতেই অহনার গলা উড়ে এলো। সেই দেরি করলি তো, বিকেল যে প্রায় ফুরিয়ে এলো। সরি। বলতে বলতে বসার ঘরে ঢুকেছে অর্ঘ্য, সঙ্গে সঙ্গে বুকটা ছলাৎ। হ্যাঁ, হৃদয়ে ঢেউ তোলার মতোই সাজগোজ করেছে অহনা। সালোয়ার কামিজের বদলে পরনে আজ মেরুন রঙের সিল্কের শাড়ি। শুকনো শুকনো মুখখানায় সুষমা এনেছে প্রসাধনে, মাপসই ওষ্ঠরঞ্জনী, কপালে ছোট্ট টিপ, আর লম্বা বিনুনিতে সে যেন অন্য মানবী আজ। পারফিউম মেখেছে কি? একটা মিষ্টি গন্ধ বাতাসে ভাসে যেন, অচেনা কোনো ফুলের সুরভি। অহনা মুচকি হেসে বলল, প্যাট প্যাট করে কি দেখছিস? হ্যাঁ, ম্যাজিক। অর্ঘ্য 2 আঙুলে তারিফের মুদ্রা ফোটালো। দারুণ ব্রাইট লাগছে। যাক, নজরে পড়েছে তাহলে। খুব যে বলিস মেয়েদের দিকে নাকি তাকাসি না। তা বলে অন্ধ তো নই। বটে। অহনা হাসতে হাসতে গলা চড়ালো। কৃষ্ণা, চটপট চা দিয়ে যা, আমরা বেরোবো। কৃষ্ণার উত্তর শোনা গেল। জল বসিয়ে দিয়েছি দিদি, রুটিটাও সেকে ফেল, আমি তাড়া দিয়ে যাব। অহনার এই সপ্রতিভ উচ্ছল রূপ অবাক করছিল অর্ঘ্যকে। আজ তো সকালেও এমনটা ছিল না, হাসি মুখেই কথা বলছিল, তবে এখনকার উচ্ছ্বাস যেন একটু বাড়তি। অর্ঘ্যর সঙ্গে যেতে রাজি হয়েছে বলে এত খুশি। এখন কি আজই চলে যাওয়ার কথা উচ্চারণ করা যায়? মন থেকে সায় পাচ্ছে না, বরং একটা অন্যরকম বিকেলের সম্ভাবনাই তাকে টানছে যেন। অহনা হালকা ধমক দিল অর্ঘ্যকে। হাঁ করে দাঁড়িয়ে আছিস যে, তৈরি হয়ে নে। অর্ঘ্য কাঁধ ঝাঁকালো। আমি তো রেডি। ওই বারমুটা পরে যাবি আমার সঙ্গে চটি ফটর ফটর করতে করতে? আশাবুড়ি ম্যাডামের একটা ওজন নেই? অহনা ঠোঁট টিপে হাসলো। যা, একটু ভদ্রগোছের পোশাক পরে আয়। অগত্যা অর্ঘ্য ঘরে এলো।
পলক ভাবল, কি পরে এখন? ঘিয়ে রঙা করের প্যান্টটা বার করবে, সঙ্গে যা হোক একটা টি শার্টই যথেষ্ট। ঝুঁকে ঝোলা ব্যাগটা খাটের তলা থেকে টানতে গিয়ে দেখলো অনেকটা ভেতরে ঢুকে গেছে। নির্ঘাত কৃষ্ণার কাজ। ঝাড় দিতে গিয়ে কখনো টেনে বাইরে নিয়ে আসে তো কখনো ঠেলে ঢুকিয়ে দেয়। শার্ট প্যান্ট চড়িয়ে পায়ে স্নিকার গলা ছিল অর্ঘ। ফিতে বাঁধতে বাঁধতে পলকা চিন্তার ঝিলিক। মুডটা ভালো আছে অমিতির। আজই চাইবে টাকাটা? মোটামুটি কত বলবে? তার আগে ভবিষ্যৎ কর্মপন্থা ছকে নেওয়া দরকার। কলকাতা নয়, অন্য কোনো বড় শহরে যাবে এখন। অন্তত মাস্টারে কোনো সারা শব্দ করবে না। লুকোনোর জন্য বেঙ্গালুরু সবচেয়ে নিরাপদ শহর। স্কুলের সহপাঠী তাপস আছে বেঙ্গালুরুতে, আইটি সেক্টরে। গত বছর দিল্লি গিয়েছিল অর্ঘ। হঠাৎ সেখানে তাপসের সঙ্গে দেখা। ব্যাটা বিয়ে থা করেনি, করার নাকি বাসনাও নেই। হোয়াইট কলার জব করে তাপস, পাক্কা প্রতিক্রিয়াশীল, তবে খুব আন্তরিক, প্রায় সেই স্কুল লাইফের মতোই। অর্ঘকে বলেছিল, চলে আয়, কদিন জমিয়ে কাটানো যাবে। ইন্দিরানগরে থাকে তাপস, ওর কার্ডটাও আছে পার্সে, ওখানেই নয় 1-2 মাস। এরকম রিসার্চের বাহানায় বেশি দিনও থাকা যায়। তেমন খরচ হয়তো কিছু হবে না, তবু 1000-15-20 তো রাখতেই হয় পকেটে। কিন্তু কি অজুহাত দেখাবে? সত্যি সত্যি তার মার অসুখ, কিন্তু মা তো এখন সিঙ্গাপুরে। মিথ্যে বলার কি বখেরা? আরো যে কত মিথ্যেকে আঁকড়ে ধরে তাকে থাকতে হবে এখন। অহনা আর ডাকাডাকি করছে, কিরে হলো, চা যে জুড়িয়ে যাচ্ছে। অর্ঘ তাড়াতাড়ি বেরিয়ে এলো। টেবিল থেকে কাপ ডিশ তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমুক দিচ্ছে চায়ে। বলল, বড্ড বেশি ছটফট করছো। জুন মাসের বিকেল, সূর্য ডুবতে এখনো ঢের দেরি। একটু আগে আগে যাওয়াই তো ভালো, ঘুরে ঘুরে চটটা দেখা যাবে। যদি দেখার মতো কিছু থাকে। আছে তো কিছু চাষের ক্ষেত আর জংলা ঝোপঝাড়। আলো না থাকলে তাই বা দেখবে কি করে? সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, অন্ধকারে ওখানে কিন্তু থাকবো না। জো আপকি মার্জি। চা শেষ করে কাপ ডিশ রান্নাঘরে দিয়ে এলো অর্ঘ। কৃষ্ণা রুটি বানিয়ে রাখছিল ক্যাসারোলে। পেয়ালা পিরিচ ধুয়ে এবার তার বেরিয়ে পড়ার পালা। যাওয়ার আগে জিজ্ঞেস করলো, মাসিমা কবে আসছে গো দিদি? সামনে শনিবার। তুমি আনতে যাবে? ঠিক নেই, দাদাও পৌঁছে দিতে পারে। মাসিমা এলে আমি কিন্তু কদিন ছুটি নেব। কেন? বাবার শরীরটা ভালো নেই, হাটের খুব ব্যামো, মাঝে তো যায় যায় হয়েছিল, কোনো গতিকে সামলেছে। কদিন বাপের বাড়ি গিয়ে থেকে আসবো ভাবছি, কবে পুট করে মরে যায়। আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। কৃষ্ণার আর্জি শুনতে শুনতে অর্ঘ সামান্য উদাস। মার কথা মনে পড়ল কি? আর কি দেখা হবে মার সঙ্গে? কৃষ্ণার প্রায় পিছু পিছুই বেরোলো অর্ঘরা। হাঁটছে দুজনে অলস মেজাজে। ফুরফুরে হাওয়াটা বন্ধ হয়ে গেছে, কেমন যেন চাপা গুমোট চড়াচড়ে। প্রকৃতি যে কখন কিভাবে মেজাজ মর্জি বদলায়। ঘাটের কাছাকাছি এসে দুলালের সঙ্গে দেখা। ছাতা বহলে কোথায় যেন যাচ্ছিল। অর্ঘ ধরেছে তাকে। কি গো, চললে কোথায়? আগে মেয়ে জামাই এসেছি, তাই একটু বাজারের দিকে। সে কি, তোমার ভরসাতেই যে বেরোলাম? দুলাল অবাক মুখে বলল, কেন কর্তা? আমি আর তোমাদের আশাপুরি ম্যাডাম একটু চড়ে বেড়াতে যাবো যে। কিন্তু কর্তা, যে আমি, দেখেন না ঘাটে আরো নৌকো আছে। না না, তোমাকে ছাড়া যাবই না। দুলালের পিঠে আলগা চাপড় দিল অর্ঘ। এসো এসো, কতক্ষণই বা লাগবে? গিয়ে হয়তো ঘন্টাখানেক থাকবো, ফিরে তারপরে নয় বাজার যেও। দুলাল তবু যেন দোলা চলে, ঘাড় চুলকোচ্ছে। কি হলো, অত ভাবনার কি আছে? অর্ঘ চোখ টিপল। আমাদের ঘুরিয়ে আনলে তোমার মেয়ে জামাইয়ের বাজার খরচাটা কিন্তু উঠে যাবে। অব্যর্থ দাওয়াই, ধরেছে ওষুধ। দুলাল রাজি। নৌকোয় উঠতে বেশ কসরত করতে হলো অহনাকে। বিপদও ঘটছিল প্রায়। অসমান পার। ঘাটে নামতে একবার খামছে ধরছে অর্ঘর হাত, পরক্ষণে দুলালকে। পাটাতনে পা রাখতেই বিশ্রীভাবে দুলে উঠল নৌকো। টলে গেল ব্যালেন্স। দু কাঁধ চেপে ধরে কোনোভাবে অহনাকে স্থিত করলো অর্ঘ। বসিয়েছে। অহনা হাঁপাচ্ছিল অল্প অল্প। যত না পরিশ্রমে, তার চেয়ে বেশি নার্ভাসনেসে। বাবু বিবিদের এমন বেপথ হাল দেখে অভ্যস্ত দুলাল। টেরিয়ে হেসে ছাড়ছে নৌকো। অহনার পাশে বসে অর্ঘ বলল, খুব ভয় পেয়েছ মনে হচ্ছে। অহনা ফ্যাকাশে হাসল। খুব নয়, একটু। জলে পড়লে কি কেলেঙ্কারিটাই না হতো। অমন টলমল করছিলে কেন? আগে তো চড়েছ নৌকোয়।
সে কবে, কতদিন হয়ে গেল, তখন শাড়িও পরা ছিল না। হ্যাঁ ম্যাডাম, সালোয়ার কামিজেই সুবিধে। দুলাল এবার ফুট কাটল, পার থেকে নৌকো সরাতে সরাতে বলল, সবাই বলে ওই ড্রেসেই ম্যাডামকে বেশি স্মার্ট দেখায়। অর্ঘ্য গলা নামিয়ে বলল, দেখেছ তো তোমাকে কোন পোশাকে কেমন লাগে, তাই নিয়েও লোকেরা। অহনা ভ্রুকুটি হানল, বুঝি মন্তব্যটা তার পছন্দ হয়নি। চুপ করে গেল অর্ঘ্য, তাকিয়ে আছে পাড়ের দিকে। আগের দিন ছিল পূর্তি বেলা, আজ সূর্যের আলো এখনো মরেনি খুব একটা। তীরভূমির রূপও তাই আজ অন্যরকম, মায়াবী মায়াবী নয়, বড্ড বেশি বাস্তব। শুধু এই অহনার পাশে বসে থাকাটাই যা অলীক। একটু আগে সে অহনার কাঁধ দুটো ধরেছিল, এখনো যেন ওর স্পর্শটা লেগে আছে হাতে। এত কোমল হয় রমণী দেহ! যে বাতাস অহনাকে ছুঁয়ে তার গায়ে এসে লাগছে, তারও রূপ রস গন্ধ যেন আলাদা রকম। মেয়েদের স্পর্শ পেয়ে বাতাসও কি আপনা আপনি বদলে যায়? দুলালের গলা শোনা গেল, জলের বেশ টান আছে কর্তা, জোয়ার চলছে তো, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। অর্ঘ্যর আগে অহনাই বলল, ভালোই তো, একটু বেশিক্ষণ থাকা যাবে। আমি একটা কথা বলবো ম্যাডাম, যদি অনুমতি দেন। কি? যদি আপনাদের পৌঁছে দিয়ে আমি একবার বাড়ি ঘুরে আসি, মানে বাজারটা যদি। দুলাল কাঁচুমাচু মুখে বলল, আমার হয়েছে বিপদ, ছেলেটা কোন ভুবনে চড়ে বেড়াচ্ছে কে জানে। এদিকে জামাই মানুষটা ঘরে এলো, ষষ্ঠীতে সে এবার থাকবে না, আজ তাকে বিশেষ আপ্যায়ন না করলে চলে। রাত দুপুরে বাজার নিয়ে গেলে মেয়ের মা কখন রাঁধবে, কখন খেতে দেবে। হয়েছে হয়েছে, আর সাত কাহন শোনাতে হবে না। হাত তুলে অহনা থামালো। তা আমাদের কি হবে, আমরা পড়ে থাকবো? না ম্যাডাম, আপনারা একটু ঘুরুন, সন্ধে নামতে না নামতে আমি এসে যাব। দেখো ঝুলিও না যেন, অন্ধকার হলে আমাদের তখন আর কিচ্ছু করার নেই। তার উপর সাক্ষ্য। মোটে ভাববেন না, আমি ঠিক চলে আসব। দুলাল ভারী আহ্লাদিত হয়েছে, দাঁড় টানছে জোরে জোরে। এগিয়ে আসছে সবুজ। জল আর নারীর গন্ধ নিতে নিতে ঊর্ধ্বপানে তাকিয়েছিল অর্ঘ্য। হস করে জিজ্ঞেস করলো, আকাশের গতি কেমন বুঝছো দুলাল? ভুড়ো কুচকে দুলাল ঈশান কোণটা দেখল, বিজ্ঞের মতো রায় দিল, বৃষ্টি এক দু পশলা হবে, মুষলধারে নামবে না তো? মনে হয় না, এবছর কবেই বা তেমন ঝমর ঝমর নামলো, তবে একটু ঝড়ও উঠতে পারে। তুমি তার আগে আসছো তো? হ্যাঁ হ্যাঁ, জল নামতে এখনো ঢের দেরি। অর্ঘ্য তবু পুরোপুরি স্বস্তি পেল না, আবার যেন টিপ টিপ দুশ্চিন্তাটা ফিরে আসছে। হৃদয়ের কোনো এক গোপন কোণে জমছে মেঘ, শুধু মেঘের উৎসটা বুঝতে পারছিল না অর্ঘ্য। মার অসুখ, বাবার মোবাইলে সেই ফোন, তেজস, পুলিশ, নাকি অন্য কিছু। দূর থেকে যেমন শ্যামল সুন্দর দেখায়, চরটা আদতে তেমন নয়। যেটুকু সবুজের সমারোহ, তা শুধু নদীর পাড় ধরেই। চরের মধ্যিখানে গাছপালা আছে, তবে তা মোটেই ঘন নয়, ছাড়া ছাড়া, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া। গাছ বলতে তাল আর নারকেলই বেশি। কিছু বাবলা, শিমুল, জারুল অপরিকল্পিতভাবে রোপণ করা হয়েছিল কখনো, তারাও বেড়েছে ছড়িয়ে ছিটিয়ে। বাঁশঝাড়ও চোখে পড়ে দু চারটে। ক্ষেত প্রায় সবটাই ধান জমি, এখন সেখানে এবড়ো খেবড়ো মাঠ। অল্প স্বল্প জায়গা নিয়ে ঝিঙে ঢ্যাঁড়স বোনা হয়েছে কোথাও কোথাও। তৈরি ফসল তুলে তুলে বস্তাবন্দি করছে চাষিরা। হয়তো আজই সন্ধে পৌঁছে যাবে টিয়াডাঙ্গায়, হরেনবাবুর আড়তে। এমন কিছু নয়নাভিরাম দৃশ্য নয়, তার বহতা জীবনটার মতোই জলো, অনাকর্ষণীয়। অহনা হতাশ বোধ করছিল। আগে যখন এসেছিল সেবারও চোখ টানেনি, ভেবেছিল এবার হয়তো। তা তার কপালই তো এরকম, কোনো কিছু কি ভালোর দিকে এগোয়? বহুকাল পর একটু বা অন্যরকম বিকেল আজ আশা করেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ানোর রংটাও যেন ফিকে হয়ে আসছে দ্রুত। ঘুরে ঘুরে যে চরখানা দেখবে তার হ্যাঙ্গামা কত! রাস্তা বলতে তো প্রায় কিছুই নেই, মাঝে মাঝেই আলপথ ধরতে হয়। আধা ঘন্টা হেঁটেই অহনার দম নিঃশেষ। রোদ নেই, তবু ঘামছে দরদর।
অর্ঘ্যরও যেন ভ্রমণে মন নেই, এলোমেলো ঘুরছে এদিক ওদিক। চাষিদের সঙ্গে খানিক গল্প জুড়ল। সবজি খেতে নেমে স্বহস্তে পরীক্ষা করছে ফসল। নিরীক্ষণ করতে গেল লাঙল টানা বড়দের গোয়াল। কিন্তু সবেতেই যেন একটা নিয়ম রক্ষের ভাব। অহনা বসে পড়েছিল ঘাসে, তাল গাছের গুড়িতে হেলান দিয়ে। অর্ঘ্যর বুঝি হঠাৎ খেয়াল হয়েছে অহনা পাশে নেই। খুঁজতে খুঁজতে অর্ঘ্য এলো সেখানে। একটু যেন অবাক, বলল, হলো কি, আর যাবে না? অহনা শ্রান্ত গলায় বলল, কোথায় আর ঘুরবো, গোটা চটটাই তো একরকম। ভেবেছিলাম হয়তো কিছু বদলেছে। কিছুই কি সেভাবে বদলায় দুনিয়ায়? বদলাই শুধু আমরা, আমাদের চারপাশটা কিন্তু একই থেকে যায়। অহনা কথাটা হৃদয়ঙ্গম করতে পারল না। চারপাশ বলতে অর্ঘ্য কি বোঝাচ্ছে? চতুর্দিকের বাড়িঘর গাছপালা, নাকি মানুষজন সমাজ নিয়ে গড়ে ওঠা আস্ত দুনিয়াটা? না, অর্ঘ্য মাঝে মাঝেই এমন কথা বলে, অহনা ঠিক ধরতে পারে না। সেদিন সুশোভন স্যারের মর্মান্তিক কাহিনী শুনে উদাস মুখে বলল, দুঃখেই যার আনন্দ, তার দুঃখ কে খণ্ডায়? দুঃখে কেউ আনন্দ পায় নাকি? কালই তো বলছিল সুগত নাকি যতটা শয়তান, তার চেয়েও বেশি দুর্ভাগা। কেন এমন মনে হলো অর্ঘ্যর কে জানে। তবে ও যে দুনিয়াটাকে একটু অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করে, এতে অহনার সংশয় নেই। অর্ঘ্যর কথার অর্থ না খুঁজে অহনা জিজ্ঞেস করল, তোর ভালো লাগছে এই চটটা? ভালো মন্দ মিশিয়েই তো মানুষের ভালো লাগা। ভালো না লাগাটা এক ধরনের অসুখ, আমাকে এখনো ওই রোগে ধরেনি। ও, তার মানে তুই মোটামুটি এনজয় করছিস? জানি না, উপভোগ করছি কি করছি না তাই নিয়ে সেভাবে ভাবিনি তো। অর্ঘ্য যেন সামান্য অন্যমনস্ক। তাল গাছের মাথাটা দেখতে দেখতে বলল, আর উপভোগ না করলে যে খারাপ লাগতেই হবে তারও তো কোনো মানে নেই। অনেকে তো খারাপ লাগাটাকেই উপভোগ করে। কি যে ছাইপাশ বকিস! আমাকে বকালে তো এইসবই শুনবে। এখন ওঠো ওঠো, চলো। কোথায়? চর হলেও এটা তো আদতে একটা দ্বীপ, ও প্রান্তে যাবে না একবার? সে কদ্দূর? চাষিরা তো বলছিল কাছেই, 5-7 মিনিটের হাঁটা পথ। কি আছে সেখানে? তুমি না বলছিলে চরে কি আছে গিয়েই দেখবি? এখন উল্টো খাইছো। মোক্ষম কথার প্যাচ। অগত্যা অহনাকে উঠতেই হয়। অর্ঘ্যর সঙ্গে সঙ্গে চলেছে খাড়া পশ্চিমে। 3-4 জন চাষি ফিরছে জমি থেকে, মাথায় বস্তা চাপিয়ে। তাদের একজন অহনাদের দেখে দাঁড়িয়ে গেল, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন গো আপনারা? অর্ঘ্য উত্তর দিল, এই তো চরের ওপাশটা। বেশি দেরি করবেন না, ঝড় উঠবে মনে হচ্ছে। উত্তর পশ্চিম কোণে চোখ পড়তেই অহনা ঈষৎ সন্ত্রস্ত। ব্যাক করে গেলে হয় না? এতদূর এলাম, আর তো এইটুকু। চাষিরা বলে উঠল, তাড়াতাড়ি ঘুরে আসুন, আলাইপুরে ঘাটে যাবেন তো, তাহলে আমাদের নৌকোতেই। চিন্তা নেই গো, আমাদের ফেরার নৌকো আছে। লোকটা আর দাঁড়ালো না, পা চালিয়েছে। দুলে দুলে চলেছে পূবে। অহনারাও গতি বাড়ালো। ছোট্ট একটা কলাবন পেরিয়ে পৌঁছেছে চরের কিনারে। ওপার মোটেই তেমন দূর নয়, বরং আলাইপুরের থেকে যেন কাছেই। নদীও এদিকে যেন অনেকটা মরা মরা। ওপারের বাড়িঘর গাছপালা দেখা যায় স্পষ্ট। একটা মন্দিরও দৃশ্যমান, আলাইপুরের মতো। অহনা নিরাশ গলায় বলল, মিছি মিছি এলাম, এদিকেও তো ওপারটা একই রকম। ভালো করে দেখো, লক্ষ্য করো। অর্ঘ্য আঙুল তুলল। ওই একটা জমিদার বাড়ি, এখন প্রায় ভগ্নস্তূপ। তাছাড়া ঘর বাড়িও মোটেই আলাইপুরের মতো নয়, বোঝা যায় বেশ পুরনো বর্ধিষ্ণু অঞ্চল। ওদিকটা তো হুগলি জেলা, তাই না? তাই তো শুনেছি, তবে চরের পূব পাড় আর পশ্চিম পাড়ে আমি তো কোনো তফাৎ দেখছি না। তফাৎ আছে কি নেই সেটা কোনো বড় ব্যাপার নয় অনুদি। আসল ব্যাপার হলো যে দেখছে তার মনটা। মানে? প্লেন অ্যান্ড সিম্পল। জীবনে একটা সময় সামান্য পার্থক্য খুব প্রকট লাগে, আবার এমনও সময় আসে যখন ডিফারেন্সগুলো খোঁজার দৃষ্টিটাই চলে যায়। তখন ভালো মন্দ সুন্দর কুৎসিত সবকিছুই মনে হয় একরকম। জীবনের রঙগুলো তখন আলাদা করা যায় না। এভরিথিং বিকামস গ্রে, ধূসর। অর্ঘ্যর কথাটা
মোটেই দুর্বোধ্য ঠেকল না তো। তার দিকেই আঙুল তুলছে যেন। সুগতই মোরা অতীতের দিকে ইঙ্গিত করে বোঝাতে চায় এখন অহনার নজরটাই ভোঁতা হয়ে গেছে। কতটুকু জানে কি কষ্টটাই যে সয়েছে অহনা, যতটা না শরীরে তার ঢের ঢের বেশি মনে। মেয়েরা কত আশা নিয়ে ঘর বাঁধে, অর্ঘ্যর কোনো আন্দাজ আছে? স্বপ্নভঙ্গের অভিঘাত অন্তরাত্মাকে যে কিভাবে চুরচুর করে দেয় অর্ঘ্য তা অনুভবই করতে পারবে না। তাও তো অহনা আজ নিজেকে প্রাণপণে উজ্জীবিত করতে চেয়েছে। কাল সুগত এসে দিনটাকে বিষিয়ে দিয়ে গিয়েছিল, তারপরেও এখন যা সেই বানানো খুশি খুশি মেজাজটা বজায় রাখতে পারছে না, তার জন্য জ্ঞান দেওয়ার ছলে কটাক্ষহানা কি সাজে অর্ঘ্য? অহনা সামান্য ব্যথিত স্বরে বলল, কি করি বল? আমি মানুষটাই যে এরকম রসকসীন, চোখে নেবা, একটা জঘন্য বিরক্তিকর প্রাণী, যার কাছাকাছি থাকলেও অন্যদের জীবন বিষময় হয়ে ওঠে। অর্ঘ্য চোখ পিটপিট করল। যাহ বাবা, আমার কথা তুমি এই অর্থ করলে? আসলে আমি বলতে চাইছিলাম। বাক্যটা শেষ হওয়ার আগেই আচমকা এক দমকা হাওয়া এমনই এক ঝাপটা দিল, অহনার আঁচল ঠিকরে গেল গা থেকে। বেপথু অহনা কোনো মতে সামলাতে চাইল আবরু। আকাশ চিরে বিদ্যুৎ নেমে এলো ধরায়। আর একটা উল্টোমুখ খ্যাপা বাতাস ছিটকে দিল অহনাকে। পড়েই যাচ্ছিল অহনা। অর্ঘ্য তাকে ধরে ফেলেছে, বলল, আর এক মুহূর্ত দেরি নয়, দৌড়ো। বলার প্রয়োজন ছিল না। ষষ্ঠেন্দ্রীয় তাড়নায় ছুটতে শুরু করেছে অহনা। এক লহমায় ঝুপ করে কমে গেছে দিনের আলো। মেঘের আবরণে নেমে এলো আধার। দিক ঠিক করতে পারছে না অহনা। দিশাহীন পা এঁকে বেঁকে অর্ঘ্যকে অনুসরণের চেষ্টা চালাচ্ছিল। অর্ঘ্য দাঁড়িয়ে পড়ল, চেপে ধরল অহনার করতালু। আবার ছুটছে দুজনে। গাছেরা সব ঝাঁকুনি খেয়ে উন্মাদের মতো দোলাচ্ছে মাথা। মরমর আওয়াজ তুলে ভেঙে পড়ছে ডাল। ছিন্ন শাখা উঠছে হাওয়ায়, ভয়ঙ্কর বেগে আছড়ে পড়ল মাটিতে। হাওয়ার শোঁ শোঁ শব্দের সঙ্গে মিলে বিকট রব উঠছে মুহুর্মুহু। অহনা কাতর ভাবে চেঁচিয়ে উঠল, আমরা বোধহয় আর ফিরতে পারবো না। অর্ঘ্য ধমক দিল, আহ, কোনো কথা নয়, আমি তো আছি। এই ঝড়ের মধ্যে আমাদের ঘাট অব্দি পৌঁছতে পারবো? না পারার কি আছে, এখনো দিব্যি চারদিক দেখা যাচ্ছে। অর্ঘ্য বলল বটে, কিন্তু কিছুই প্রায় দেখতে পাচ্ছে না অহনা। শুধু যে আলোই কমে এসেছে তা নয়, বালি ভর্তি শুকনো ধুলোর মত্ত দাপাদাপিতে চোখ খুলে তাকানোই দুঃসাধ্য। অহনা বলে উঠল, আমরা কিন্তু তো সেই মাঝির জন্য ওয়েট করবো না, সবজি নগদি চড়ে পালাবো। সে হবে ক্ষণ, আগে নদীর ঘাট অব্দি তো পৌঁছই। মাত্র 10-12 মিনিটের দূরত্ব। ঝড়ের তাণ্ডবের সঙ্গে লড়ে ওটুকু পথ পেরোতেই যেন অনন্তকাল কেটে যাচ্ছে। অবশেষে দেখা দিল নদী, কিন্তু ঘাট তো শুনশান। ক্ষীণ আলোতেও বেশ বোঝা যায় চাষি ব্যাপারীদের তরি বিদায় নিয়েছে চর থেকে। অহনা প্রায় আর্তনাদ করে উঠল, কি হবে এখন? ঘাবড়াচ্ছ কেন? ঝড়টা কমতে দাও, দুলাল এসে যাবে। যদি না আসে? আরে আমরা কি জলে পড়ে আছি নাকি? তুফানে ভেসে যাব এমন সম্ভাবনা নেই। একবেলা খাওয়া না জুটলে খিদেতেও মরেও যাব না, তাহলে আর ভয়টা কিসের? তা বলে সারাটা রাত এই জনমানবহীন একটা দ্বীপে? আগেই অতটা ভেবে নিচ্ছ কেন? একটু ধৈর্য ধরো। আধার নামছে ভেবেই অহনার বুক ঢিপ ঢিপ করছিল। সত্যি সত্যি অন্ধকার হয়ে গেলে যে কি হবে অহনার। দুলাল না কি একটা যেন নাম বলল অর্ঘ্য, সে কি ঝুলিয়ে দেবে? অহনাদের রেখে গেল, ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেই তার? কানে তালা লাগিয়ে বাজ পড়ল একটা, পরক্ষণে আবার একটা। হাওয়ার বেগ কমেছে সামান্য, কিন্তু মেঘের গুড়গুড় ধ্বনি যেন চড়ছে ক্রমশ। পরপর শব্দে বড় বড় কয়েকটা ফোঁটা পড়ল গায়ে। চমকে উঠেছে অহনা। উত্তাল ঝড়ের মধ্যে এই সম্ভাবনাটা যেমন মাথায় ছিল না এতক্ষণ। জলবিন্দুর স্পর্শ মাত্র মগজে স্নায়ু টান টান। কিছু ভাবার আগেই দাপট বেড়ে গেল বৃষ্টি। নুপুরের ছন্দে নয়, বুনো মোষের মেজাজে নেমেছে মুষলধারায়। তেমন ঘন ডালপালাওয়ালা গাছও নেই যে তার নিচে আশ্রয় নেবে। দেখ না দেখ, ভিজে ডাব হয়ে গেল অহনা। অর্ঘ্যই বলে উঠল, এ তো মহা বিপদ হলো, এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো ভিজবো নাকি? অহনা করুণ স্বরে বলল, কি হেল্পলেস সিচুয়েশন, আমাদের কিচ্ছু করার নেই। তাই তো দেখছি,
বাড়িটারিও তো নেই যে গিয়ে উৎপাত করব। তখন গোয়ালটায় ঢুকেছিলি না, ওর মাথায় ছাউনি নেই? ঠিক বলেছে তো। হ্যাঁ, আছে বোধহয়, কিন্তু এই বৃষ্টির মধ্যে অন্ধকারে মোবাইলটাকে টর্চ হিসেবে ইউজ করলে কারেক্ট। তবে দেখতে হবে যেন জল না লাগে। ভালো করে মুঠোয় চেপে রাখ, আমি আমার মোবাইলটাও জ্বালাচ্ছি। একই দাপটে ঝরছে বাড়িধারা। দুকুচি ক্ষীণ আলোয় পথ দেখে সন্তর্পণে এগোচ্ছে দুজনে। বারবার অহনাকে সতর্ক করছে অর্ঘ, যেন সে আছাড় খেয়ে বাড়তি বিপদ না বাধায়। গোয়ালে পৌঁছে একটু যেন স্বস্তি বোধ করলো অহনা। 3টে বলদ রয়েছে গোয়ালে, আধারে চকচক করছে ছখানা চোখ। উৎকট একটা গন্ধ বেরোচ্ছে ঘরটায়, তবু যেন অসহায় বিপন্নতার শঙ্কা কমল খানিকটা। বাইরে থেকে আসা অবিরল বৃষ্টির ধ্বনি যেন এই মুহূর্তে বিপদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। আশ্রয়হীনতা থেকে যা হোক কিছু একটা জোটার তফাতটা বুঝি টের পাচ্ছে মর্মে মর্মে। বাবার রেখে যাওয়া বাড়িটার কথা কি অহনার মনে পড়ল একবার এই মুহূর্তে? হয়তো না। বর্তমানের বিপন্নতা বুঝি মানুষকে ক্ষণিকের জন্য হলেও স্মৃতিহীন করে দেয়। অহনাও তাই এখন কিছুই ভাবছে না, শুধু চরম অস্বচ্ছন্দ এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার চিন্তায় ব্যাকুল। একটা বলদ হঠাৎ গলা ছেড়ে ডেকে উঠল। ওই নিরীহ ধ্বনিতেও বুঝি বেড়ে গেল ধূপধুনি। আতঙ্ক গোপন করে অহনা বলল, এভাবেই থাকবো নাকি সারা রাত? বললাম তো, ঝড় বৃষ্টিটা কমতে দাও, দুলাল আসবে। অহনা একটুও ভরসা পেল না। বড্ড অন্ধকার, দুঃসহ অন্ধকার। অনেক বছর আগে যখন তারা আসানসোলে থাকতো, একবার শাকতরিয়া কয়লা খনিতে নিয়ে গিয়েছিল বাবা। নিচে খনির গহ্বরে নামার বন্দোবস্ত করে দিয়েছিল তখন। কপালে আলো বাঁধা যে অফিসারটি তাকে আর দাদাকে ঘুরিয়ে ঘুরিয়ে খনির অন্দরটা দেখাচ্ছিল, খেলার ছলে মিনিট কয়েকের জন্য নিভিয়ে দিয়েছিল আলো। চারপাশে ঘন কালো দেওয়াল সহ গোটা পৃথিবীটাই অমনি পলকে উধাও। নিজের হাতটা পর্যন্ত দেখতে পাচ্ছিল না তখন। আজও এই গোয়াল ঘরের অন্ধকার যেন তারই কাছাকাছি। অর্ঘ প্রায় তাকে ছুঁয়ে দাঁড়িয়ে তার নিঃশ্বাসটা পর্যন্ত অহনা টের পাচ্ছে, অথচ সেই মানুষটা তার অগোচর। এ যে কি গা শিরশিরে অনুভূতি! সময় কাটছিল নিজের মনে, অথবা কাটছিল না। বৃষ্টি কিন্তু ক্লান্তিহীন, একই লয়ে আক্রমণ করে চলেছে ধরিত্রীকে। হঠাৎ খানিক দূর থেকে অর্ঘর গলা, এদিকটা আসো। অর্ঘর স্বরে চাপা চঞ্চলতা। না নড়েই অহনা বলল, কেন? গোয়ালের পেছন থেকে একটু যেন ঢাকা স্পেস মতন আছে, মনে হচ্ছে ওখানে বৃষ্টি লাগবে না। কুমা তাই? এক পা করে বেরিয়ে এলো অহনা। মোবাইলের সরু তীক্ষ্ণ আলোয় আবছা আবছা দেখতে পেল জায়গাটা। সত্যিই তো, খড়ের চালা রয়েছে দিকটায়। ঘর নয়, 3 দিকে দেওয়ালও নেই, কিন্তু মাথায় খড়ের ছাউনি। কি কাণ্ড! গোটা 5 দড়ির খাটিয়াও অবিন্যস্ত ভাবে পড়ে। কোনো কিছু না ভেবেই একটা খাটিয়ায় বসে পড়ল অহনা। আহ, ক্লান্ত পা দুখানা যে কতক্ষণ পর বিশ্রাম পেল। কি ব্যাপার বলতো, খাটিয়া আছে, মানুষ নেই? অর্ঘ বলল, বোধহয় গরুর মালিকের অস্থায়ী শেল্টার, হয়তো কখনো সখনো রাতে থেকে যেতে হয়। হতে পারে, চাষবাসের সময় হয়তো দুপুরেও এখানে জিরোয়। ফসল পাহারার জন্য মাঝে সাঝে নাইট স্টেও করতে হয় নিশ্চয়ই। ওইসব ভেবেই হয়তো একটা অস্থায়ী ঠেক বানিয়ে রেখেছে। আজ আমাদের কাজে লেগে গেল। ওরা 1-8 জন আজ রয়ে যেতে পারত। বাইরে বৃষ্টির ঝাঁঝ বাড়ল হঠাৎ। পাল্লা দিয়ে অহনার গলাও চড়ে গেল সহসা। বদমাইশের দল, আমাদের ফেলে রেখে নৌকো নিয়ে ভেগে পড়লো। আর একটু অপেক্ষা করতে পারতো না? খামোখা ওদের দুঃস্ব কেন? ভুল তো আমাদের। আরো ঠিকঠাক ভাবে বললে আমার। ওরা তো আমাদের অফার দিয়েছিল। আমি তো। চুপ কর, বেড়াতে এসে আমাদের ত্রুটি ভ্রান্তি ঘটতেই পারে, তা বলে ওরা এমন বেয়াক্কালিপনা করবে? অহনার গলা আর এক পর্দা উঠল। সবাই নেমো খারাপ। ওদের ঘরে মেয়ে বউদের জন্য উদয়াস্ত খেটে মরি, সেইটুকু কৃতজ্ঞতা বোধ যদি ওদের থাকতো। কি আজে বাজে বকছো? এরা হয়তো তোমাকে চেনেই না। বললেই হলো, আমাকে চেনে না এমন কেউ আছে তল্লাটে? বলেই যেন হোঁচট খেল অহনা। এমন একটা ধারণা তার মনে বাসা বেঁধেছে, জানা ছিল না বলেই বুঝি নিজেই চমকেছে। মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতে রাগ গিয়ে পড়ল সুগতর উপর, এবং মনে হতেই শরীরে
বিশ্রী জ্বালা পোড়া। মুহূর্ত চুপ থেকে অহনা বলল, আমি জানতাম একটা খারাপ কিছু ঘটবে আজ। শয়তানটা এলো, আমার কাছে ঝাড় খেলো, একটা কিছু বিপদ হবে না। উফ, লোকটাকে যদি চরম শিক্ষা দিতে পারতাম। কোনো সারা শব্দ নেই। অর্ঘ্য কি কথাগুলো নীরবে শুনে যাবে, বিনা মন্তব্যে, আর আধারের আবডালে হাসবে মুক্তি পেয়ে? একটা দীর্ঘশ্বাস পড়ল অহনার। চালার নিচের স্যাঁতস্যাঁতে বাতাসে মিশে গেল নিঃশ্বাসটা। অহনা মৃদুস্বরে ডাকলেও, অর্ঘ্য। হুম? আমি প্রলাপ বকছি, খুব মজা লাগছে না? না, কষ্ট হচ্ছে। তুমিও বড় কষ্ট পাচ্ছ নদী। হয়তো এটাই আমার প্রাপ্য। জীবন তো আমাকে আর কিছুই দিল না, বোকার মতো বেঁচে আছি। কেন বাঁচছি তাও জানি না। আমার মতো একটা হিরো পার্টি? মোটেই না। তুমি একজন 100% উইনার। তোমার মতো একজন সেলফ মেড ওম্যান একা হাতে আশাবরীর মতো একটা প্রতিষ্ঠান গড়েছ। আমার তো তোমাকে দেখে হিংসে হয়। সান্ত্বনা দিচ্ছিস? না গো, মনের কথা বলছি। অন্ধকারের দিব্যি, আজকের এই ঝড় বৃষ্টির দিব্যি। তাহলে আমার কিছু ভালো লাগে না কেন? অহনার গলা কেঁপে গেল। কেন মনে হয় সবকিছুর পাট চকিয়ে কোথাও একটা চলে যাই, যেখানে কেউ আমায় চিনবে না, জানবে না, চেনা জানা কেউ আমার খোঁজ পর্যন্ত পাবে না। সেখানে গিয়ে তুমি শান্তি পাবে? শিওর? অহনা জবাব দিল না। জবাব কি আছে তাও সে জানে না। বৃষ্টি কমেছে সামান্য। অর্ঘ্য হাত বাড়িয়ে পরখ করল বাদল ধারা। চোখ সই আসার পর অন্ধকার এখন আর তত গাঢ় নয়। দেখা যায় পরস্পরের অবয়ব। অহনার দিকে ফিরে অর্ঘ্য বলল, তোমার সমস্যাটা কি জানো? কাজ করার তোমার ক্ষমতা আছে, ব্রেন আছে, দক্ষতা তো আছেই, শুধু হৃদয়টাই তোমার নেই। হোয়াট? হ্যাঁ, কাজটা তুমি করছো জেদের বসে, বিশেষ একজনকে দেখানোর জন্যে। প্রমাণ করতে চাও সে তোমাকে ঠেলে জলে ফেলে দিতে পারেনি, এবং তুমি তার, শুধু তারই বা বলি কেন, দুনিয়ায় তুমি কারো কৃপা প্রার্থী হওনি। যা করেছো নিজের কবজির জোরে করেছো। সত্যি বলতে কি, নিজের অ্যাচিভমেন্টের ব্যাপারে তোমার খানিক অহংকারও আছে। অহনা একটু সংকুচিত বোধ করল। না রে, তুই যা ভাবছিস তা নয়। লজ্জা পেও না। যেভাবে তুমি পরিশ্রম করো, গর্ব করা তোমার সাজে বই কি। কিন্তু এও সত্যি, কাজটাকে তুমি মোটেও ভালোবাসতে পারো না। যাদের নিয়ে তোমার আশা করি তাদের সম্পর্কে তোমার কোনো আগ্রহ নেই। তারা তোমাকে আপনজনই ভাবে, অথচ তুমি কিন্তু তাদের কাছে ঘেঁষো না। তাদের সুখ দুঃখ হাসি কান্না কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়াওনি। আশা করি তোমার কাছে স্রেফ একটা রুটিন জব, প্লাস একটা চ্যালেঞ্জ। পরীক্ষায় তুমি উতরে গেছো, আর কোনো লক্ষ্য নেই, প্যাশন নেই, আবেগ নেই। কাজে তুমি আর উৎসাহ পাবে কি করে? হয়তো তুই ঠিক। অহনা বিড়বিড় করল, তাই তো ভাবছি আশা করি খেলা এবার শেষ করে দেব। তাতেও শান্তি মিলবে কি? বরং ভেতরের রাগটাকে ঝেড়ে ফেলো নদী। সুগতবাবুকে ক্ষমা করে দাও। ওকে মাফ করবো আমি? অহনা প্রায় ফুঁসে উঠল। কেন? কোন সুকার্যটা সে করেছে শুনি? কিনিয়ে বিনিয়ে আমায় জপাচ্ছিল বলে? না, তোমার নিজের জন্যে। তুই কি রে, আমাকে সুগতর কাছে ফিরে যেতে বলছিস? তা কি আর হয়? তুমি তোমার জায়গাটিতেই থাকো, সে বাঁচুক তার মতো করে। শুধু তার দোষ ত্রুটি অনাচার অবিচার সব মন থেকে ক্ষমা করে দাও। দেখবে তোমার ভেতরটা কত হালকা হয়ে গেছে। তুই হলে পারতিস। অর্ঘ্য উত্তর দিল না। ধীর পায়ে সে বসলো অন্য একটা খাটিয়ায়। বসেই আছে। অহনাও নিশ্চুপ। অর্ঘ্যর কথাগুলোই ভাবছিল, নাকি ভাবনার দোলাচলে ভুগছিল। কখন যে বৃষ্টি পুরো ধরে গেছে তাও ঠিক খেয়াল করেনি। অর্ঘ্যর স্বরে সঙ্গীত ফিরল। ওঠো, এবার পাড়ে গিয়ে দাঁড়াই। টানা বসে থেকে কোমর ধরে গিয়েছিল অহনার। খাটিয়া ছেড়ে সোজা হতে সময় নিল একটু। চালার বাইরে এসে বলল, প্রায় 10টা বাজে। দুলালকে আর আসবে বলে মনে হয়? চান্স কম, তবু গিয়ে দেখি। চল তবে। মেঘ সরে গেছে, চাঁদ নেই। এখনো ওঠার সময় হয়নি বোধ হয়। 2-4টে তারা ফুটেছে আকাশে। ফিকে অন্ধকারে নদী তীরে যাচ্ছিল অহনা, অর্ঘ্য পাশে পাশে। কখনো হাঁটার ছন্দে অর্ঘ্যর বাহু ছুঁয়ে যাচ্ছে অহনাকে, কখনো বা
অসমান পথে টাল সামলাতে অহনাই ধরে নিচ্ছে অর্ঘ্যর কবজি। ভিজে ঠান্ডা হয়ে আছে অর্ঘ্যর গা, তবু যেন একটা স্পর্শতাপ সঞ্চালিত হচ্ছে। অহনা টের পাচ্ছিল অনেকটা জল ঝরিয়ে বিকেলের গুমোট ভাব নেই আর। দিনের বেলার তাপও কোথায় উধাও, তবে বাতাস বেশ জোরেই বইছে, দিশাহীন ভাবে ঝাপটা দিচ্ছে হঠাৎ হঠাৎ। পাড়টা এসে থামল অর্ঘ্য, একটু তফাতে অহনা। সামনে শুনশান নদী, ওপারে ছড়িয়ে থাকা আলোর কুচি ভারী নরম এক আভা ছড়িয়েছে জলে। জোয়ার চলছে, কিনারায় এসে ভাঙছে ছোট ছোট ঢেউ। ওই কোমল বিচ্ছুরণ তীর ছোঁয়া কল্লোলের ঝংকার আবিষ্ট করে ফেলছে যেন। অহনার অজ্ঞাতেই এক অন্য অহনা দখল নিচ্ছিল অহনার। দুহাত কোমরে রেখে অর্ঘ্য নদীকে দেখছিল। মিনিট পাঁচেক স্থির তাকিয়ে থেকে বলল, কিছু নজরে পড়ছে? অহনার চোখে স্বপ্ন স্বপ্ন ঘোর। আধফোটা স্বরে বলল, কি? কোনো নৌকা, ডিঙি ফিঙি এদিকে আসছে? আসছে কি? অহনার গলার আওয়াজটা কি ফ্যাসফ্যাসে শোনালো, নাকি পাল্টা প্রশ্নে অবাক হয়েছে অর্ঘ্য? অহনার চোখ থেকে কেন সরাচ্ছে না স্থির দৃষ্টি? অর্ঘ্যর প্রশ্ন ধেয়ে এলো, এ কি, তুমি কাঁপছো? অহনার স্বর জড়িয়ে গেল, বড্ড হাওয়া, শীত করছে। ফস করে অহনার কাঁধে হাত রাখলো অর্ঘ্য, ঠিকরে এলো উদ্বেগ। তোমার শাড়ি ব্লাউজ তো সব সব করছে। হ্যাঁ, খুব ভিজে গেছি। পড়ে থাকলে তুমি তো। আর এগোতে পারল না অর্ঘ্য, হঠাৎই যেন বাক রোধ হয়েছে। আচমকা অহনা ছুঁল অর্ঘ্যকে, ফিসফিস করে বলল, তোর টি শার্টও তো ন্যাতা হয়ে গেছে, ঠান্ডা লাগছে না তোর? নারীর মাদক স্বরে অপার্থিব আহ্বান, নাকি চরম পার্থিব? একজোড়া পুরুষালী হাত কখন যে বেড় দিয়ে ঘিরে ফেলল অহনাকে, তা কি অর্ঘ্য জানে? নারীর তৃষ্ণার্ত অধর অর্ঘ্যর বুকে ওম খুঁজছে। অহনার সাধ্য কি তাকে রোধ করে? নদী তীর থেকে ফিরছিল অহনা, এক পা করে। অর্ঘ্যর হাত বুকের মাঝে আঁকড়ে। কি আশ্চর্য, কাম ক্ষুধা জাগছে না, বরং এক মধুর তৃপ্তিতে জুড়িয়ে যাচ্ছে অন্তরের দাবদাহ। দেহের কোনো অচিন কুঠুরিতে যে চুইয়ে চুইয়ে প্রবেশ করছে প্রশান্তির নীর। প্রেমের গোলাপি দিনগুলোয় সুগতর সঙ্গে অনেক তো শরীরী খেলায় মেতেছিল অহনা। এই অনুভূতির আস্বাদ তো পায়নি কখনো। এরই কি নাম হৃদয়ে হৃদয়ে যোগ করা? চালায় ফিরে এক খাটিয়ায় বসেছে পাশাপাশি, অর্ঘ্যর কাঁধে মাথা রেখে। অর্ঘ্যর গার্হস্বর কানে এলো, আমাদের সম্পর্কের পরিণতি কি জানো নদী? অহনা ঠোঁট ঘষছে অর্ঘ্যর ঘাড়ে গলায়, আদরের স্বরে বলল, জানতেও চাই না রে, কিন্তু আমাকে যে বলতেই হবে। আমি আলাইপুর ছেড়ে চলে যাচ্ছি কালই। হঠাৎ এত তাড়াতাড়ি? অহনা সোজা হলো, তোর সমীক্ষার কাজ শেষ? আমার সব কাজই সমাপ্ত হয়েছে অনুদি, আর বোধহয় আশাই হবে না আলাইপুরে। বোধহয় কেন, আশা হবেই না, আমি নিশ্চিত। কেন, তুই কোথায় যাচ্ছিস? জানি না, হয়তো এখানকার মতোই কোনো অজ্ঞাতবাসে, কিংবা পরপারে। মানে? অহনার ঠোঁট নড়ল, কি বলছিস তুই? হয়তো তোমায় মিথ্যে বলেই পালাতাম, কিন্তু এখন তো আর তা সম্ভব নয়। অর্ঘ্য কেটে কেটে বলল, আমি বিশেষ রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আমরা চাই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। পথ একটাই, সশস্ত্র শ্রেণী সংগ্রাম। এখানে কটা দিন লুকিয়েছিলাম, এবার তো যেতেই হবে। তুই টেররিস্ট? রাষ্ট্র সেরকমই একটা নাম দিয়েছে বটে। আমাকে কি তোমার অত ভয়ঙ্কর কিছু মনে হয় আতঙ্কবাদী গোছের? না তো। তুই কি সত্যিই ভাবিস মানুষ মেরে মানুষের ভালো করা যায়? কয়েকদিন আগেও করতাম, এখন করি না। তোমাকে দেখেই বুঝেছি রাগ ঘেন্না পুষে রেখে প্রতিশোধের জন্য ছটফট করে শেষ অব্দি কিছুই মেলে না। এখানকার লোকদের সঙ্গে কথা বলেও দেখেছি
অবস্থার বদল হোক চাই না হোক, হিংসাকেই তারা সব থেকে বেশি অপছন্দ করে। রোজ তারা যতই রক্তপাত দেখুক, খুনোখুনির পথ তারা কখনোই মন থেকে মানবে না। তাহলে তো চুকেই গেল। তুই তো তোর ভুল বুঝতেই পেরেছিস, আর কেন পালাবি মিছিমিছি? তোকে এখানে থাকবো? খেপেছ? জেনে শুনে তোমায় বিপদে ফেলবো? এমনিতেই তো তোমায় আমি অনেক ঠকিয়েছি, বিস্তর মিছে কথা বলেছি। আমার বাবা মা দিদি কেউ সিঙ্গাপুরে যায়নি, সবাই এখন আসানসোলে। মা প্রায় মরণাপন্ন, বাবা দিদি তার সেবা করছে। পুলিশ আমায় খুঁজছে বলে সেখানেও আমি আর... অর্ঘর গলা বুঝে এলো, জোরে নাক টেনে বলল, বিপ্লবীর তো কান্না সাজে না, তাই না অনুদি? দুর্বোকা, দুঃখে যার কান্না আসে না, অন্যের দুঃখ সে ঘোচাতে পারে? অর্ঘর পিঠে মৃদু চাপড় দিল অহনা, ধমকের সুরে বলল, তুই কোথাও যাবি না, আমার ছায়ায় থাকবি। আমি পাখির মতো তোকে আঁকলে রাখবো, ভালোবাসার দিব্যি। তুমি জানো না অনুদি, আমার দলের লোকেরা, ওরা আমার লোক পাঠিয়ে... আমি কিচ্ছু শুনতে চাই না, যা বললাম সেটাই ফাইনাল। নো নড়াচড়া ফ্রম আলাইপুর। এখন শুয়ে পড়, ভোর ভোর নৌকো ধরে ফিরতে হবে না। দড়ির খাটিয়ায় শয্যা, অদূরে অর্ঘ্য ঘুমোচ্ছে মনে হয় না। অহনাও কি দু চোখের পাতা এক করতে পারছে? পারা সম্ভব আজকের এই রাতটায়? খড়ের ছাউনির ওপরে আকাশের অনন্ত চাঁদোয়া, সলমা জুড়ে ঝিকমিক করছে চাঁদোয়ার গায়ে। কৃষ্ণপক্ষ পড়েছে সবে, রাঙা ভাঙা চাঁদে এখনো জ্যোৎস্না অপার। বৃষ্টি ধোয়া গাছপালা সুগন্ধ ছড়াচ্ছে, বুনো বুনো সুখ মাখানো। ব্যাঙ ডাকছিল। এমন রাত জীবনে মাত্র একবারই আসে, অহনা জানে। বুঝিবা অর্ঘ্য। আজকের মতো শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস দমকা হাওয়া। কেমন লাগলো জানাবেন। যদি পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।